দর্শক বন্ধুগণ, আজ আপনাদেরকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আলোচনায় অংশ নেবেন এবং মূলত তিনি আজকে আলোচনার মূল বক্তা, শামসুল আলম চঞ্চল। আমাদের পরিচয়ের মধ্যে খুব প্রয়োজন নাই, এর আগে অনেকবার আমরা কথা বলেছি। আমি শামসুজ্জামান মানিক। শামসুল আলম চঞ্চল উনি বিভিন্ন সময় আলোচনায় অংশ নিয়েছেন। আজকে আমরা যে বিষয়টার উপর আলোচনা করতে চাই, আমরা সাধারণত দুইজন ইতিহাস ভিত্তিক আলোচনাটা করি। তো সেখানে আমরা আজকে সিন্ধু সভ্যতার উপরে বেশি আলোচনা করি, এর আগে যেগুলো করেছি। আজকে আমরা সিন্ধু সভ্যতা থেকেও আর একটু পিছন দিকে যেতে চাচ্ছি। সিন্ধু সভ্যতার আগে যে পটভূমিটা ছিল, সিন্ধু সভ্যতার আগের সভ্যতার পটভূমি, সেটা কি ধরনের ছিল? আসলে সেখানে সভ্যতা ছিল নাকি সভ্যতার পশ্চাৎভূমি তৈরি হচ্ছিল? সে হলে মানে প্রত্নতাত্ত্বিক যেটুকু আবিষ্কার আজ পর্যন্ত হয়েছে তার ভিত্তিতে আমরা কথা বলবো। সেখানে আমরা প্রত্নতত্ত্ব আমাদের কতটুকু সাহায্য করছে, এই আলোচনাটাই তুমি শুরু করো। আচ্ছা, আমরা এর আগে আলোচনা যেগুলো করেছি সেগুলো হলো মূলত সিন্ধু সভ্যতাকে নিয়ে আলোচনা করেছি। সিন্ধু সভ্যতার নগর পর্যায়ের সূচনা 2600 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, কিন্তু তারও আগে দেখা যাচ্ছে যে বালুচিস্তানের মেহেরগড়ে, আজকের পাকিস্তানের যে বালুচিস্তান, তার মেহেরগড়ে এখন থেকে 9500 বছর আগে প্রথম বসতি দেখা গেছে, স্থিতিশীল মানব বসতি দেখা গেছে, যারা কৃষিভিত্তিক একটা সমাজ গঠন করেছিল। তারপর সেখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যায়ে তাদের ক্রমবিকাশটা দেখা যায়। তারা বিভিন্ন কম্পার্টমেন্টেড ঘর বানায়, শস্যাগার বানিয়েছিল। এগুলো প্রমাণগুলো তাদের পাওয়া যাচ্ছিল, তাদের বিকাশ ধারাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। এরপরে আরও বিভিন্ন জায়গায়, পাকিস্তান এবং আশেপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানব বসতি থেকে বোঝা যায় যে সেখানে একটা বিকাশমান হচ্ছিল দ্রুত স্থিতিশীল মানব বসতি এবং তার সভ্যতা পথে যাত্রা, যেটা 2600 খ্রিস্টপূর্বাব্দের দিকে একটা চূড়ান্ত রূপ নেয়। নগর সভ্যতা, যেটাকে আমরা হরপ্পান সভ্যতা বা সিন্ধু সভ্যতা নামে চিনি, পরিচিত আর কি। তো এই সভ্যতারও আসলে আরও প্রাচীন, মানে আমরা যে এতদিন এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এর আগেও অনেক বড়, মানে অনেক প্রাচীন আরও সভ্যতা বা যেটাকে বলা যায় মানব বসতির প্রমাণ পাওয়া যায় এই অঞ্চলটায়, মানে বৃহত্তর, মানে সমস্ত পাকিস্তান জুড়ে এবং ভারতের কিছু অংশে প্রমাণ পাওয়া যায়। তো সেখান থেকে সেটা বলতে গেলে আমরা দেখি যে আমাদের যে সিন্ধু থেকে গঙ্গা, আমাদের উভয়েরই রচনা। সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার বঙ্গরাষ্ট্রে, ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে আছে। হ্যাঁ, ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে দেওয়া আছে, যে কোনো পাঠক আগ্রহী হলে সেটা পড়তে পারবেন তারা। সিন্ধু থেকে গঙ্গা বইটা, আমাদের যে গ্রন্থটার নাম, প্রথম খণ্ড যেটা সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রা, সেটা প্রথম খণ্ডে আমরা এই বিষয়টা নিয়ে কিছুটা আলোকপাত করেছিলাম। সেখান থেকে একটু শোনাই। দক্ষিণ এশিয়া, যাকে আমরা ভারতীয় উপমহাদেশ কিংবা ভারতবর্ষ বলে জানি, তা এক সুপ্রাচীন মানব সভ্যতার পীঠভূমি। সভ্যতা শুরু হবার অনেক আগেই এই অঞ্চলে প্রাচীন মানুষ বাস করত। পাকিস্তানের পটোয়ার মালভূমিতে আজ থেকে 20 লক্ষ বছরেরও আগে মানুষের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জোনাথন মার্কেনোয়ার মনে করেন যে এই আবিষ্কারের ফলে আফ্রিকা থেকে বহির্গমন মতবাদ বা আউট অফ আফ্রিকা মডেলস দিয়ে দক্ষিণ এশিয়া প্রস্তর নির্মিত যন্ত্রপাতি ব্যবহারকারী জনগোষ্ঠীর উপস্থিতিকে ভালোভাবে ব্যাখ্যা করা যায় না। বৃহত্তর সিন্ধু উপত্যকা, বালুচিস্তান ও থর মরুভূমির বিভিন্ন অঞ্চলে পুরাতন প্রস্তর যুগের পাথরের যন্ত্রপাতি ব্যবহার করা জনগোষ্ঠীকে প্রায় 5 লক্ষ বছরের আগে থেকে শুরু করে 12,000 বছর আগে পর্যন্ত বাস করতে দেখা গেছে। যদি বাইরে থেকে নতুন জনগোষ্ঠী স্থানীয় জনগোষ্ঠীকে প্রতিস্থাপিত করে, অর্থাৎ দেখা যাচ্ছে যে সরিয়ে দেয়, তাহলে যদি করে, তাহলে পাথরের প্রযুক্তি ও বসতি বিন্যাসে যে পরিবর্তন দেখা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে এই সময় এরকম কোনো পরিবর্তন না ঘটাতে ধারণা করা হচ্ছে যে এখানে বসবাসকারী জনগোষ্ঠীর ধারাবাহিকতা ছিল। এখান থেকে
এখান থেকে পণ্ডিতরা যেটা মনে করছেন, মূলত মানে পণ্ডিতরা মনে করছেন যে এই 20 লক্ষ, আজকে থেকে 20 লক্ষ বছর আগে থেকে শুরু করে 12,000 বছর আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত এখানে একটা মানব গোষ্ঠীর একটা ধারাবাহিকতা ছিল। মানব গোষ্ঠী ধারাবাহিকভাবে বসবাস করেছিল এখানে, এবং তার একটা বিকাশ ধারাটাকে বুঝতে পারা যায়। তো এই হলো মোটামুটি আমরা প্রাচীন জায়গায় যেতে পারছি, কিন্তু মাঝখানে একটা ছেদ আছে যেটাকে আমরা আসলে সূত্রবদ্ধ করতে পারছি না। এরপরে বিকাশ ধারাটাকে ব্যাখ্যা করা যায় না, বা তার মানে কোনো প্রত্নতাত্ত্বিক চিহ্ন পাওয়া যাচ্ছে না এরপরে কীভাবে বিকাশ লাভ করলো। কিন্তু 2001 থেকে 2004 পর্যন্ত, 2001 সালে আসলে প্রথম খনন কাজ, মানে সমুদ্রের তলে কাজ শুরু হয়, যেটা ভারতে কাজ শুরু করে ভারতের ক্যাম্বে উপসাগরে, গুজরাট উপকূল। হ্যাঁ, গুজরাট উপকূলের, সৌরাষ্ট্র উপকূলে গুজরাটের, সেখানে ক্যাম্প উপসাগরে ভারতের নিয়ট, যেটা ন্যাশনাল ওশানোগ্রাফিক, যেটা যারা ইনস্টিটিউট আর কি, তারা ওখানে কাজ শুরু করেন 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত। তো সেখানে তারা কাজ করতে গিয়ে মানে থেকে সমুদ্র উপকূল থেকে 25 মাইল দূরে 36 মিটার গভীরে, মানে 120 ফুট পানির গভীরে যে তরঙ্গ ব্যবহার করে বিভিন্ন ধরনের কাঠামো পেয়েছিলেন তারা, এবং পরে ড্রেজিংয়ের সাহায্যে ওখানে নানারকম জিনিসপত্র তারা বের করে নিয়ে আসেন সেখানে। তো এই কাঠামোটা খুব আশ্চর্য ব্যাপার যে পানির তলে এইভাবে একটা কাঠামো, যেটা 5 মাইল দীর্ঘ এবং 2 মাইল প্রশস্ত ছিল সেই কাঠামোটা, অর্থাৎ মনে করা হয় যে এখানে একটা নগর ছিল, নদীর 2 পারে ছিল। হ্যাঁ, এবং মাঝখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, নদীর 2 পারে ছিল এই নগরটা। 5 মাইল লম্বা। হ্যাঁ, 5 মাইল লম্বা আর 2 মাইল হচ্ছে প্রশস্ত। এটা নগর। আবার এই নদীটার মাঝখানে আবার একটা আড়াআড়িভাবে বাঁধও দেখা গেছে। এটা আমরা বিভিন্ন, সেই সময় অবশ্য আর্কিওলজিস্টরা এটা নিয়ে খুব বেশি প্রকাশ করেন নাই, কিন্তু বিভিন্ন ইন্ডিয়া টুডে বা এই ধরনের পত্রপত্রিকা থেকে আমরা কিছুটা তথ্য পেয়েছিলাম, এবং কিছু আর্কিওলজিক্যাল জার্নাল থেকে কিছুটা পেয়েছি, কিন্তু বিস্তারিত তথ্য আর প্রকাশ করা হয়নি, বিস্তারিত কাজও হয়নি। তো এই যে একটা নগর পাওয়া গেল, যেটা মানে বোঝা যাচ্ছে যে সেটা একেবারেই সোজা, সেখানে দেখা যাচ্ছে নগরের যে মানে এটা অবশ্যই নগর, যেখানে কাঠামোগুলো পাওয়া যাচ্ছে পাকা ভবন, নিশ্চয়ই পাকা ভবন, এবং সে রাস্তাগুলো সোজা এবং বাড়িঘরগুলো সোজাভাবে বিন্যস্ত। তো তাতে বোঝা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পিত নগর গড়ে উঠেছিল, যেটা আজকে থেকে যেখান থেকে পাথরের, মানে যেখানে কাঠের একটা টুকরোর করা হয়েছে, রেডিও কার্বন পরীক্ষা করে এখন থেকে 9,500 বছর আগে পাওয়া গেছে। অর্থাৎ 9,500 বছর আগে ধরে নেওয়া হচ্ছে যে 9,500 বছর আগে এই নগরটা ছিল, সেখানে ছিল। তবে এটা নিয়ে কিছু বিতর্ক আছে। কেউ মনে করেন যে যেহেতু এটা নদীর ধারে ছিল, সুতরাং এই কাঠের টুকরোটা হয়তো নদী থেকে ভেসে এসছে, সুতরাং এটা দিয়ে, এগুলো নিয়ে ডিবেট আছে আর কি, বিতর্ক আছে, এটা নিয়ে পুরোপুরি করা যায় না। তবে এটা যে অনেক আগের, অনেক প্রাচীন, এতে কোনো সন্দেহ নাই। এবং নগরটা বাস্তবে ছিল, তাই তো? হ্যাঁ, নগরটা বাস্তবে ছিল, এবং এটা আমরা মনে করছি যে এটা হিমযুগের হওয়া সম্ভব। হিমযুগ হলো যেটা আইসিএস যেটাকে বলে ইংরেজিতে, হ্যাঁ, আইসিএস যেটা বলে শেষ হিমযুগ, যেটা লাস্ট আইসিএস, যেটা এখন থেকে 25,000 বছর আগে শুরু হয়েছিল, 10 থেকে 12,000 বছর আগে শেষ হয়ে যায়। তো সেই হিমযুগের সময় সমুদ্রতলের যে জলের গভীরতা, সেটা 330 ফুট বা 100 মিটার মতো নিচে নেমে গেছিল সমুদ্রতল। কারণ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বিপুল পরিমাণ বরফ জমে দেওয়াতে সমুদ্র তলটা নিচে নেমে গিয়েছিল সে সময়। তো সেই সময় ধারণা করা হয় যে সে সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বসতি গড়ে উঠেছিল মানুষের, এবং মানুষের তৈরি বিভিন্ন কাঠামো পাওয়া যায়। এটা এখন যারা আন্ডার ওয়াটার, যারা আর্কিওলজিস্ট, তারা অনেক কাঠামো, পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক কাঠামো পাচ্ছেন। তামিলনাড়ুর পাশে আছে, জাপানে পাওয়া গেছে, ইন্দোনেশিয়াতে পাওয়া গেছে, আরো নানা জায়গায় পাওয়া গেছে। তো এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় ইদানিং কাজ হচ্ছে। তো কিন্তু এগুলো এখনো ওইভাবে মানে কনক্লুডিং কোনো বক্তব্য আসেনি আসলে এসব সম্পর্কে। এখানেই তো কাজ হয়নি এতদিন, এই যে সিন্ধু সভ্যতার নিকটবর্তী সঙ্গে সংলগ্ন ক্যাম্বে উপসাগরে যে এটা বিশাল নগর পাওয়া গেছে, সিন্ধু সভ্যতার আদলে নির্মিত,
এটা জানা তার তো ছবিও পাওয়া গেছে, ওটাকে বলে সোনার বিম, মানে শব্দ তরঙ্গ ব্যবহার করে, শব্দ তরঙ্গ ব্যবহার করে তোমার করেছে, ছবি তৈরি করেছে বৈজ্ঞানিকরা। নগরের মানচিত্র তৈরি হয়েছে তো, সিন্ধু সভ্যতা নগরের কাছাকাছি ওইরকমই, আরো বৃহত্তর বিন্যাসটা একই ধরনের বিন্যাস, প্রায় একই নগর পরিকল্পনা মনে হয়। এমনকি ওই পাওয়া গেছে এখানে, যেমন গ্রেট বাথ আছে মহেঞ্জোদারোতে, ওই নগরও গ্রেট বাথ পাওয়া গেছে, আছে না ওখানে? মনে করছে যে এটা গ্রেট বাথের কাঠামো মনে করা হচ্ছে আর কি, কারণ স্টেপড মানে সিঁড়িযুক্ত একটা পাওয়া গেছে, জলাধারের মতো মনে হচ্ছে আর কি, সিঁড়িযুক্ত, এই জন্য গ্রেট বাথ বলে মনে করা হচ্ছে। তো এখন এটা হলো আমাদের, এটা একটা মিসিং লিঙ্কের মতো, আসলে এটা নিমজ্জিত নগর এবং হিমযুগের বোঝা যাচ্ছে। কিন্তু এই নগর যখন নিমজ্জিত হয় তখন নিশ্চয়ই এই মানুষগুলো ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা দেশে। এই যে আমরা মানে প্রত্যেকটা ধর্মগ্রন্থে বা বিভিন্ন প্রাচীন ইয়েগুলোতে, মানে বিভিন্ন প্রাচীন সাহিত্যগুলোতে অনেক সময় যে বন্যার যে কাহিনী আমরা পাই, মহাপ্লাবনের যে নুহের, মহাভারতের মনুর প্লাবন, যেটা মহাভারতে যেটা পাওয়া যায় মনুর প্লাবন, তারপরে নুহের প্লাবন, নোয়ার প্লাবন, অথবা মেসোপটেমিয়ার শিলালিপিতে যেটা পাওয়া যায়, কিনুফর্ম লিপিতে আর কি যেটা পাওয়া যায়, সেখানেও কিন্তু প্লাবনের কথা বলা আছে, মহাপ্লাবনের কথা। সুতরাং এই প্লাবনগুলো নিশ্চয়ই এই ধরনের কোনো স্মৃতি থেকে, মানুষের স্মৃতি থেকেই রচনা হয়েছে বলে মনে হয়। প্রচুর মানুষ সে সময় সমুদ্র উপকূলে, সেই সময়ের যে সমুদ্র উপকূল ছিল, সে সময় যে নগরগুলো গড়ে উঠেছিল বা বসতি গড়ে উঠেছিল, সেসব মানুষ ডিসপ্লেসড হয়ে গিয়েছিল, ছড়িয়ে গিয়েছিল। সুতরাং নিশ্চয়ই তারা এই স্মৃতিগুলো নিয়ে যাবে নানা জায়গায় মহাপ্লাবনের কাহিনী হিসেবে। স্বাভাবিক। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতার নগরগুলো হচ্ছে, যে নগরগুলো আজকে আমরা পাচ্ছি, সর্বোচ্চ 1 বর্গ মাইলের কাছাকাছি, এর বেশি না, তাই না? সেখানে তোমার সমুদ্র তলে যে নগর চিত্রটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 10 বর্গ মাইল, 5 মাইল দীর্ঘ, 2 মাইল প্রশস্ত। হ্যাঁ, 5 মাইল দীর্ঘ, 2 মাইল প্রশস্ত, বিশাল নগর, বিশাল নগর। এই নগর সমুদ্রের তলে চলে গেছে, তার মানে এই নগর একসময় সমুদ্রের উপরে ছিল, বিশাল অঞ্চল নিয়ে একটা সভ্যতার ভূমি ছিল। তার মানে হিমযুগের নগর এটা। হ্যাঁ, হিমযুগের মধ্যকার আমরা একটা অনুমান করে নিতে পারি। হিমযুগের মধ্যকার, সমুদ্র তল অনেক নিচে ছিল তখন এইগুলো সমুদ্রের, আজকের সমুদ্র তলবর্তী, তখন সমুদ্র ভূগোলবর্তী এলাকায় একটা বিশাল সভ্যতা গড়ে উঠেছিল। সেই সভ্যতা তলিয়ে গেছে, কিন্তু তার তো একটা মানে ভূমিকা আছে পরবর্তী সভ্যতা নির্মাণে। আমরা লিঙ্কটা, মানে যে যোগসূত্রটা স্থাপন করতে পারছি না সিন্ধু সভ্যতার সঙ্গে অন্তর্বর্তী সভ্যতার, মানে নিমজ্জিত যে সভ্যতা বা হারিয়ে যাওয়া সভ্যতা, যেটা আমরা এখন দেখছি, কিছু জানছি যে সম্পর্কে, ক্যাম্বে উপসাগরের, হ্যাঁ, এই ক্যাম্বে উপসাগরের নিমজ্জিত নগরের সঙ্গে সিন্ধু সভ্যতার যোগসূত্রটা স্থাপন করা যাচ্ছে না, আমরা পারছি না এখনো। আরো আবিষ্কারের অনেক কিছু বাকি আছে, কিন্তু এটা মিথ্যা না। এটা গাঁজায় দম দিয়ে বৈজ্ঞানিক মানে করেছে, ওখান থেকে চিত্র সংগ্রহ করেছেন, আর যে কাজ ক্যামেরা দিয়ে যে কাজগুলো করা হয়েছে ওই মানে শব্দ তরঙ্গের সাহায্যে, সে যন্ত্রগুলো তার গাঁজায় দম দেয় নাই, প্রকৃত চিত্রই তো তুলে ধরেছে। সুতরাং এগুলো মোটেই গাঁজাখড়ি জিনিস না। একটা বিশাল সভ্যতা সমুদ্র মানে তলবর্তী বা তীরবর্তী এলাকার সমুদ্র তলায় এখন রয়ে গিয়েছে। এই সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা আমরা এখন করতে পারি। মাঝখানে সিন্ধু সভ্যতা হচ্ছে 2600 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 4600 উন্নত যেটা নগর সভ্যতা, নগর পর্যায়ে যেটা, মানে পরিপূর্ণ নগর পর্যায়ে। তার আগে তো আরো ছিল। তো ধরো তার আগে যদি 1000 বছরও ধরা যায়, তাহলে 5500 বছর, 5500 বছর আগে, 4500 থেকে 4600 বছর আগে সিন্ধু সভ্যতা নগর
পর্যায়ের সূচনা আমরা দেখছি। আরো 1000 বছর পিছিয়ে নিলাম, 5.5। আর এই নগর যখন পানির নিচে তলিয়ে গেছে, সেটা 9.5 বা 10,000 বছর আগে ধরো, বা 9,500 বছর আগে ধরো, তলিয়ে গেছে। তলিয়ে গেছে। হ্যাঁ, কোথাও মানে হিমযুগ শেষ হচ্ছে, কোথাও তো সব জায়গায় একসঙ্গে তার সব মানে তলিয়ে যায়নি। কোথাও 10,000 বছর আগে, কোনোটা তোমার 9,000 বছর আগে, কোথাও হয়তো 11,000 বছর আগে, এইভাবে তলিয়েছে। এখানে হয়তো একটু দেরিতে তলিয়েছে, কিন্তু তলিয়েছে, এটা ঠিক। এমন হতে পারে একটা বিরাট বিস্ফোরণের মতো জনপ্লাবন দিয়ে তলিয়ে গেছে, সেটাও হতে পারে। সেটা ধরে নেওয়া যাক আজ থেকে 9,500 বছর আগে হচ্ছে। তাহলে এই যে 5.5 আর 9.5, এটা একটা প্রায় 4,000 বছর একটা গ্যাপ থেকে যাচ্ছে। এই 4,000 সমুদ্রের তলে চলে গেল, তারপরে মানুষ, সভ্য মানুষ তো সব মরে যায়নি। যত বড় জনবিস্ফোরণ ওই কেন ওই জল বিস্ফোরণ হোক না কেন, সুনামি, সমুদ্রের সেই সুনামির মতো প্রচন্ড ঢেউ হয়তো আধা মাইল 1 মাইল উঁচু হয়ে গেছে, সে আছড়ে পড়েছে। যদি হয়, ওই সময় তো আর একটা ঘটনা বোধহয় ঘটেছিল, সেটা হচ্ছে উত্তর আমেরিকায় যে গ্রহাণু পড়েছিল। হ্যাঁ, যেটাকে বলে অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর কারণে মানে বায়ুমণ্ডলের তাপ বেড়ে যাওয়াতে সমুদ্র বরফ গলে গেছিল। সেটা তো প্রচন্ড আঘাত করেছিল পৃথিবীকে, বিশাল গ্রহাণু, বায়ুমণ্ডলের তাপ, হ্যাঁ, বায়ুমণ্ডলের তাপ বেড়ে যাওয়াতে, এটা একটা থিওরি আছে। হ্যাঁ, তো এটাও হতে পারে যে তার ফলে সমুদ্র খুব দ্রুত তোমার গলে গেছে, বরফ গলে গেছে, এবং ওটার তো ধাক্কা একটা আছে, বাড়ি খেয়েছে তো মাটিতে, আর গ্রহাণু এসে পৃথিবীতে আশ্রয় পড়েছে, অথবা আকাশেও বিস্ফোরণ হতে পারে। কিন্তু সেটাও তো ধাক্কা, প্রচন্ড ধাক্কা দিয়েছে। হতে পারে যে খুব দ্রুত সব তলদেশে তলিয়ে গেছে, ফলে খুব একটা মানুষ বাঁচে নাই তেমন একটা, সামান্য কিছু মানুষ উপকূলের হয়তো বেঁচে ছিল। ও কিন্তু সভ্য মানুষ তো, তারা তো সভ্যতা মানে স্মৃতি কিছু নিয়ে আসবে, অভিজ্ঞতা নিয়ে আসবে, তারা তো আরো একটা সভ্যতা নির্মাণ করবে। সেটা এই সিন্ধু সভ্যতা থেকে বোঝা যায়, এই দুটো সভ্যতার নগর বিন্যাসে মিল থেকে বোঝা যায় যে সিন্ধু সভ্যতা তার কন্টিনিউয়েশন। কিন্তু মাঝখানে 4 বছরের যে 4,000 বছর, 4,000 বছর, 4,000 বছর, হ্যাঁ 4,000 বছর গ্যাপ, এটা কি করে করবো আমরা? এখনো আমরা সেই জায়গায় যেতে পারিনি, আমাদের সেই আবিষ্কার, আরো আবিষ্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, সিন্ধু সভ্যতা শুধু মানে খ্রিস্টপূর্ব 2,600 বছর আগের সূচনা নয়, মানে নগর সভ্যতা, তার আগে আরো যে 1,500 বছর দেখছি আমরা, আদি হরপ্পান পর্যায়ে যেটাকে বলে, সেটা তো না, আরো আগে রয়ে গিয়েছে। তো সেইটা আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে আরো আবিষ্কারের জন্য। এতদিন যে কেন ভারত সরকারের কাজটা করে নেই, এই আবিষ্কার মানে আরো মানে কাজ করে নেই প্রত্নতাত্ত্বিক, এটি হলো আমার মানে জিজ্ঞাসা, কেন? সমস্যাটা কি? সিন্ধু সভ্যতার আরো নতুন নতুন আবিষ্কার যদি আমাদের বর্তমান যে ধারণা বদলে দেয়, তাতে সমস্যাটা কি? একাডেমিক ওয়ার্ল্ড হয়তো চায়নি, বা কারো অনীহার তো কারণ ছিল, অনীহার তো ছিল, নাহলে এতদিন এই 20 বছর প্রায় পরে কাজ শুরু হচ্ছে, সেখানে এখন বোধহয় আবার নতুন করে কাজ হচ্ছে। হ্যাঁ, এই সম্প্রতি নাকি কাজ হয়েছে শুনলাম, মানে পড়লাম, শুরু হয়েছে, কিছুই জানি না এখনো, তার রিপোর্ট বের হয়নি, আমাদের কাছে আসে না, কিন্তু কাজ নাকি আবার হচ্ছে। এত বিরাট একটা সভ্যতা মানে ইয়েতে ক্যাম্বের নগরের উপরে কেন এত দেরি হবে? বা তামিলনাড়ুর সমুদ্র তীরবর্তী এলাকার কাছে যে নগরের চিহ্ন পাওয়া যাচ্ছে, সেখানে কোনো কাজ হবে না, পাথরের কাঠামো পাওয়া গেছে। হ্যাঁ, পাথরের কাঠামো, কেন কাজ হবে না এগুলো উপরে? আমাদের তো অতীতকে, অবশ্যই অতীতকে জানতে হবে, আমাদের নিজেদেরকে চিনতে গেলে এবং ভবিষ্যৎ নির্মাণের জন্যই আমাদের অতীতকে জানার প্রয়োজন আছে। আমরা কে, আমরা কি, কিভাবে এসেছি, এগুলো না জানলে আমরা ভবিষ্যৎ নির্মাণ করবো কি করে? মানুষ তো গৌরববোধ ছাড়া তো আসলে মানুষ বড় হয় না, সামনে এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, গৌরববোধ লাগে, আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি এগুলো বোঝার ব্যাপার আছে, সেগুলো সংশোধন, অতীত না জানলে, আমাদের ভুলগুলো কোথায় হয়েছিল সেগুলো না জানলে আমরা সংশোধন করবো কি করে? আর আমাদের গৌরবের জায়গা যদি না জানি, তা আমাদের মধ্যে মানে সেই গৌরব বোধ জাগবে কি করে, উচ্চাকাঙ্ক্ষা জাগবে কি করে? আমাদের তো উচ্চাকাঙ্ক্ষার প্রয়োজন আছে,
যে উচ্চাকাঙ্ক্ষা আমাদের সভ্যতা নির্মাণের সামনের দিকে নিয়ে যাবে। সভ্যতার পথে তো আমাদের এগিয়ে যেতে হবে, আমরা তো পিছনে পড়ে থাকলে অন্যের দয়ার দিকে, তাই না, মানে মানে কি বলবো, যে অন্যের দয়ার জন্য অপেক্ষা করে তো আমরা থাকতে পারি না আমরা জনগোষ্ঠী হিসাবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আসলে আমাদের সিন্ধু সভ্যতার আরো পেছন দিকে যেতে হচ্ছে সভ্যতার আমাদের উৎস অনুসন্ধানে। এর পিছনে আর একটা সভ্যতা আছে, এটাই বলতে পিছনে আর একটা সভ্যতা আছে। হ্যাঁ, সেটা এখন পর্যন্ত সিন্ধু সভ্যতার অন্তরালবর্তী হয়তো, কিন্তু একটা সভ্যতা আছে। আর সেই সভ্যতার পরেও আরেকটা হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ বছর ধরে যে গতিধারার কথা জোনাথান মার্কেনোয়ার কিংবা বসন্ত সিন্ধের মতো আর্কিওলজিস্টরা বলছেন, এরা তো প্রখ্যাত আর্কিওলজিস্ট আজকের যুগের, তারা যেটা বলছেন এগুলোকে আমাদের গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া দরকার। বসন্ত সিন্ধুতে কথাই বলছেন যে একই রকম ভাবে আজকে থেকে 20 লক্ষ বছর আগে থেকে শুরু করে 12,000 বছর আগে পর্যন্ত একটা কন্টিনিউশন পাওয়া যাচ্ছে এই উপমহাদেশে, মানব বসতির যে একটা ধারাবাহিকতা। না, উনি তো বলছেন যে আমরা সবাই হরপানদের বংশধর। ইনি দক্ষিণ এশিয়ায় ডিএনএ গবেষণা থেকে উনি এটা কনক্লুড করেছেন, হ্যাঁ, আমরা সবাই দক্ষিণ এশিয়ার, আমরা সবাই হরপানদের বংশধর। জেনেটিক্যালি উনি বলছেন, জেনেটিক ইনহেরিটেন্স অথবা কি শব্দটা ইংরেজি ব্যবহার করেছেন, আন্দামান থেকে শুরু করে একেবারে আফগানিস্তান পর্যন্ত, ওদিকে ইয়ে থেকে মানে উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে একেবারে মানে ওদিকে কাশ্মীর, হ্যাঁ হ্যাঁ, দাক্ষিণাত্য সহ। আসলে আমরা একটা মহাসভ্যতার ধারাবাহিকতাকে বহন করছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমরা আরেকটা বিষয় আলোচনা করতে পারি যে হিমযুগে যে ভারতবর্ষের কিছু অনন্য বৈশিষ্ট্য, যেটা এই যে মানে অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের, এই বিষয়টিকে একটু বললে? হ্যাঁ, এটা খুব চমৎকার আলোচনা হবে। মানে এই হিমযুগের আমাদের আর্যজন সিন্ধু সভ্যতাতে এটার উপরে আলোচনা আছে। হ্যাঁ, আর্যজন আলোচনা আছে, তাই না? ভগবান সিং এর, ডক্টর ভগবান সিং, যিনি একজন গবেষক, এবং তার একটা ভেদিক হরপান্স নামে একটা বই আছে, যেখানে তিনি চমৎকার কিছু বিষয় মানে আলোচনা করেছেন, যেটা আসলে খুব গুরুত্বের দাবি রাখে। পৃথিবীর আর কোন সভ্যতা এই ভারতীয় সভ্যতার কিছু বৈশিষ্ট্যকে ধারণ করে না, এগুলো থেকে আলাদা। কেন হয়েছে এইটা বোঝার ক্ষেত্রে ভগবান সিং এর এই মূল্যায়নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো, মানে যেহেতু মানে উত্তর অংশটা পৃথিবীর বা দক্ষিণ অংশ মানে বিশ্বরেখা অঞ্চলের আশপাশটা যেহেতু উষ্ণ ছিল, সেখানে বরফ সেভাবে জমে নাই, কিন্তু উত্তর অঞ্চলটা আমাকে উত্তর ভারতে বা উত্তর অঞ্চলগুলো পৃথিবীর বরফ আচ্ছাদিত হয়ে গেছিলো, যেখানে সমস্ত মানুষরা দক্ষিণ দিকে নিরক্ষরেখা অঞ্চলের দিকে, অর্থাৎ আমাদের কনটেক্সট থেকে দক্ষিণ দিকে বা নিরক্ষরেখার অঞ্চলে বসবাস করা শুরু করেছিল, ওই দাক্ষিণাত্য, এবং ভারতের আমাদের কনটেক্সট থেকে দাক্ষিণাত্যে। তো দাক্ষিণাত্যে যেহেতু প্রচুর নানা ধরনের গোষ্ঠীর মানুষের সমাবেশ ঘটেছিল, সেজন্য তারা একসঙ্গে থাকার জন্য তাদের কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ তারা তো পরস্পর যদি মারামারি কাটাকাটি করতো, তাহলে তার এই বৈশিষ্ট্য গড়ে উঠতো না। তাদেরকে সহাবস্থানের জন্য তারা কিছু বৈশিষ্ট্য, মানে বিভিন্ন উপজাতি, গোত্র, এই সমস্ত মানুষ একত্র, একদিকে খাদ্যের সংকট, আরেকদিকে স্বল্প জায়গার মধ্যে বহু গোষ্ঠীকে বসবাস করতে হচ্ছে, সে সময় তাদের এই বৈশিষ্ট্যগুলো গড়ে উঠেছিল। এটা উনি কিছু একটা এই ধরনের কিছু মন্তব্য করেছেন। এটা আমি কি এই মন্তব্যটা পড়ে শোনাই? ভালো হবে। আমরা আর্যজন সিন্ধু সভ্যতায় এটা আমরা উল্লেখ করেছি, এই ওনার এই মন্তব্যটা। তার ভগবান সিং তার দি ভেদিক হরপ্পান্স গ্রন্থে বলছেন যে টিপিক্যাল ইন্ডিয়ান ভ্যালু সিস্টেম emphasis on personal ethics, self-restraint, non-violence, benevolence, and charity, non-exhibitionistic material prosperity, and harmonious living with nature arise from deeper sources than hitherto realized. একটু বাংলা একটু সারমর্মটা বললে। আচ্ছা,
জাস্ট নির্যাস শুরু। হ্যাঁ, তিনি বলতে চাচ্ছেন যে যে ইন্ডিয়ান ভ্যালু, যেটা মানে ভারতবর্ষের বা দক্ষিণ এশিয়ার যে নিজস্ব একটা ভ্যালু সিস্টেম, যেটা মানে এখানকার যে মূল্যবোধ, যেটা হ্যাঁ যেটা যেটা তার মধ্যে হলো পার্সোনাল এথিক্স, ব্যক্তিগত যে নৈতিকতা, আত্মসংযম, সেলফ রেস্ট্রেইন্ট, নন ভায়োলেন্স, যেটা মানে অর্থাৎ অহিংসা, হ্যাঁ অহিংসা, বেনাভোলেন্স হলো বদান্যতা, এবং চ্যারিটি, দান, নন এক্সিবিশনিস্টিক ম্যাটেরিয়াল প্রসপারিটি, যে আমার সম্পদ আছে কিন্তু আমি এটা প্রদর্শন করতে আগ্রহী না আর কি, চাই না, মানে আমার ম্যাটেরিয়াল প্রসপারিটিটা এই যে প্রদর্শন মানে কম প্রদর্শনকামিতা আসলে যেটা ভারতবর্ষের বৈশিষ্ট্য ছিল। অ্যান্ড হারমোনিয়াস লিভিং উইথ নেচার, প্রকৃতির সঙ্গে একটা মানে এক ধরনের সহাবস্থান, যেটা দ্যাট অ্যারাইজ ফ্রম ডিপার সোর্সেস দ্যান হিদার টু রিয়েলাইজ, যেটা অনেক গভীর উৎস থেকে, এতদিন যেটা মনে করা হতো তার চেয়ে অনেক বেশি গভীর উৎস থেকে এটার উচ্চারিত। Much of it appears to have come down from the jungle days when roaming and hunting in this great zoological theatre, man had developed intimate association with animals, plants, water bodies, mountains and seasonal changes of the cosmic screen. তার মানে এটা হলো জঙ্গলের দিনে, অর্থাৎ যে সময় মানুষ রোমিং উইথ হান্টিং, অর্থাৎ এমন একটা জিওলজিক্যাল মানে এমন একটা পরিবেশে যারা একসঙ্গে থাকতে বাধ্য হয়েছিল জঙ্গলের মধ্যে আর কি, যখন তারা পশুর সঙ্গে শিকার, মানে বিভিন্ন পশু পাখির সঙ্গে, গাছপালার সঙ্গে, বিভিন্ন জলাশয়ের সঙ্গে, পাহাড়ের সঙ্গে, এবং বিভিন্ন সিজনাল চেঞ্জেস, অর্থাৎ যে ঋতু যে পরিবর্তন, এগুলোর সঙ্গে মানে মিলেমিশে থাকতে হয়েছিল তাদেরকে। এই সময় এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে গড়ে উঠেছিল। দি প্রেশার অফ গ্লেসিয়েশন ডেজ অন দ্য ট্রপিক্যাল বেল্ট অ্যাপিয়ার্স টু হ্যাভ টট দ্য ভেরিয়াস ট্রাইবস টু বি parsimonious and charitable at the same time, consume as little as possible, waste nothing, and preserve the savings with care for odd days and needy ones. তার মানে এই গ্লেসিয়েশন ডেজ মানে যখন বরফ গলা শুরু করেছে, হ্যাঁ সেই প্রেশার, অর্থাৎ গ্লেসিয়েশন ডেজ মানে যখন বরফের যে চাপ, মানে হিমযুগের যে চাপ, সেটা হলো ট্রপিক্যাল বেল্টের, ট্রপিক্যাল মানে নিরক্ষীয় অঞ্চলে যেটা একটা চাপ তৈরি করেছিল, যেটা ভেরিয়াস ট্রাইবস মানে মিতবায়ী, বিভিন্ন ধরনের গোত্রের মধ্যে, ট্রাইবের মধ্যে মিতবায়ী হওয়া, দানশীল হওয়া একই সময়, এবং যত কম কনজিউম করা, খাওয়া বা মানে ভোগ করা যত সম্ভব কম ভোগ করা, ওয়েস্ট নাথিং, কোনো অপচয় না করা, প্রিজার্ভ দ্য সেভিংস উইথ কেয়ার ফর অড ডেজ, বিপদের জন্য সঞ্চয় করা, অ্যান্ড নিডি ওয়ান্স, এবং যাদের প্রয়োজন তাদের জন্য। এটা হলো এই বৈশিষ্ট্যটা ওই সময় গড়ে উঠেছিল, এটা উনি বলতে চাচ্ছেন। দিস ইজ দ্য ফাউন্টেন অফ অল দ্যাট ইজ টিপিক্যালি ইন্ডিয়ান থট, সেন্টিমেন্ট, ভ্যালু অ্যান্ড বিহেভিয়ার। এটাই হলো মানে উৎসধারা, যেখান থেকে যে ভারতবর্ষীয় যে চিন্তা, ধ্যান ধারণা, আচরণ, ভ্যালু, মূল্যবোধ গড়ে উঠেছিল। এই হলো তার সারমর্মটা আর কি। তো চমৎকার বলেছেন। হ্যাঁ, ভগবান সিংয়ের এটা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে, এই মানে মূল্যায়নটা ভগবান সিংয়ের হিমযুগ সম্পর্কে। এটা তো ঠিক যে বৌদ্ধ ধর্মের মতো ধর্ম উদ্ভব ভারত থেকে হয়েছিল, এমনি না। জৈন ধর্ম বিদেশে মানে বাইরে যেতে পারে নাই, কিন্তু বৌদ্ধ ধর্ম তো সারা পৃথিবীতে এক অর্থে বিস্তার লাভ করেছিল, বিশাল অঞ্চলব্যাপী সেই যুগের পৃথিবীর, এমনি না। আর ভারতবর্ষে তো আমরা সব বৈশিষ্ট্য দেখতে পাই এখানে, যে নন ভায়োলেন্স বা অহিংসা, তারপরে রাজারা নিজেদের মানে চাকচিক্য প্রদর্শন কম করতেন, তাই না? এখানকার রাজা বা মানে যারা শাসক ছিলেন তাদের মধ্যে ভারতবর্ষের প্রবণতা ছিল। এটা ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক কাল ধরে আমরা দেখছি। প্রাগৈতিহাসিক, হ্যাঁ, ভারতের মানে ভারতবর্ষের সভ্যতার নিজস্ব ধারা ছিল, যেটা চীনের সঙ্গে, মেসোপটেমিয়ার সঙ্গে মেলে না, মিশরের সঙ্গে কারোর সঙ্গে মেলে না। এমনকি পরবর্তীকালে গ্রিক এবং রোমান রাজ্যে সভ্যতা করেছে,
সেটার সঙ্গে মেলে না। সেটার সঙ্গে মেলে না। এমনকি এখানকার শাসকরা যে মানে তাদের নগরের চারপাশে যে মানে নগর প্রাচীর যেটা করে তুলতো, সেটা হলো সব নাগরিকের জন্য শহর। কিন্তু মধ্যযুগে এসে মানে বহিরাগতরা যখন ভারতবর্ষে আসে, তারা শুধুমাত্র নিজেদের জন্য ওই নগর প্রাচীর এবং নিরাপত্তাটা তৈরি করতো, হ্যাঁ, বাকি সাধারণ জনগণের মানুষের জন্য করতো না। কিন্তু ভারতবর্ষের বৈশিষ্ট্য ছিল সবার জন্য। এটা সিন্ধু সভ্যতা থেকে বৈশিষ্ট্য। সিন্ধু সভ্যতা নগরগুলো যেরকম সবার জন্য, মানে নগর যেরকম সবার যে প্রাচীরটা দেওয়া থাকতো চারিপাশে পরিবেষ্টন, যেটা প্রাচীর, সেটা সবার জন্য, সব নাগরিকের জন্য। হুম। ভারতবর্ষে পরবর্তীকালে মধ্যযুগের আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত এই বৈশিষ্ট্যই বহমান ছিল, কম বেশি আসলে। কম বেশি। হ্যাঁ, সিন্ধু সভ্যতার মধ্যে ভারতীয় চেতনার যে, বা সিন্ধু সভ্যতার মানুষদের চেতনার যে বহিঃপ্রকাশ আমরা দেখি, স্ফুরণটা দেখি, এই চেতনা ভারতবর্ষে বা সাবকন্টিনেন্টে এটা বহমান থেকেছে দীর্ঘকাল। এটা ছেদ কিছুটা ঘটছে হুনদের আক্রমণ, শক হুন এদের আক্রমণে হচ্ছে তারা ধ্বংসকাণ্ড কম করেনি, আর মুসলিম আক্রমণ, পরবর্তীকালের মধ্যে মুসলিম আক্রমণ এগুলো বিধ্বস্ত হয়ে গেছে। মধ্য এশিয়া থেকে এসছে তুর্কিরা, পরবর্তী প্রথমে তো আরবরা, সে ব্যাপক ম্যাসাকার করেছে ইয়েতে, উত্তর পশ্চিম ভারতের ওই সিন্ধু অঞ্চলে, তারপরে স্তীমিত হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে বোধহয় দ্বাদশ শতাব্দী থেকে, শেষের দিক থেকে মুসলিম আক্রমণ নতুন করে শুরু হলো তুর্কিদের নেতৃত্বে। তারপর ভারতবর্ষ ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, যেটা আগে কখনোই হয় না। না। আগে এভাবে মানুষ এরকম যুদ্ধ দেখতো না, এরকম নৃশংসতা দেখতো না তার আগে। ভারতবর্ষের এই বৈশিষ্ট্য কখনোই ছিল না। ভিন্ন ধরনের, আমরা এগুলো জানি, পড়েছি তো, তুমিও পড়েছো, আমিও পড়েছি, মানে বহু ইতিহাস থেকে আমরা জানি এখানকার যুদ্ধের ধরন আলাদা ছিল। আমরা সিন্ধু থেকে গঙ্গায় মানে কিছু আলোচনা করেছি, তৃতীয় খণ্ডে এগুলো আলোচনা করেছি। এখানে আসলে সিন্ধু সভ্যতা ভিন্ন একটা মানে মূল্যবোধ দিয়েছে আমাদেরকে, অনেক ভিন্ন, অন্য সব সভ্যতা থেকে ভিন্ন। ওখানেও গণতন্ত্র ছিল, ওখানেও প্রজাতন্ত্র ছিল অনুমান করি এখন আমরা, কিন্তু এটা যে রোম বা গ্রিসের মতো না, নৃশংস না, যুদ্ধ নির্ভর না, অত সহিংস বা ভায়োলেন্ট না, এটা তো সমস্ত প্রত্নতাত্ত্বিকই একমতের বিষয়। এটা নিয়ে কোনো কারোর দ্বিমত নাই।